ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ তারা লাগাতার বাংলা ও বাঙালিকে বঙ্গবাসীকে অপমান করে চলেছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে তাদের ডেলি প্যাসেঞ্জারি এবং পরাজয় সেই থেকে শুরু হয়েছে। যখন যেখানে পারছেন বাংলার মনীষীদের অপমান করছেন, স্বামী বিবেকানন্দকে অপমান করছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছেন এবং বাংলার আম জনতাকে অপমান করছেন। তারা যে বাংলায় হেরে গেছেন এটা মানতে না পেরে কখনো টাকা আটকে দিচ্ছেন, কখনো ন্যায্য অধিকার যে আর্থিক অংশটা সেটাকে আটকে দিচ্ছেন, আবার কখনো এজেন্সি দিয়ে বিড়ম্বনা বিব্রত করার একটা চেষ্টা চালাচ্ছেন। তো গতকাল একটি টিভি চ্যানেলে এই বঙ্গবাসী সম্পর্কে, বাংলার মানুষ সম্পর্কে কুৎসিততম কথা বলেছেন বিজেপির মুখপাত্র। কি বলেছেন সেটা একটু শুনিয়ে দিই, তারপর আমি কথা বলছি। अभी अगर आप कोई दक्षिण भारत के सूबे में जाएंगे, राज्य में जाएंगे, तो वहाँ आपको मिलेगा कोई आपका बर्तन मांज रहा है, कौन हो भाई, मैं बंगाल से आया हूँ। कोई आपका घर में पूछा लगा रहा है, कट्टा लगा रहा है, कहाँ से आए हो भाई, बंगाल से आया हूँ। ये कोई बुरी बात है। অর্থাৎ বিজেপির মুখপাত্র বলছেন যে অন্য রাজ্যে গেলে যদি দেখা যায় যে কেউ বাড়ির ঝাড় মোছার কাজ করতে এসছে, বাসন মাজার কাজ করছে, বাঙালি এখন সেই কাজ করে। এইটা হচ্ছে বাঙালিদের সম্পর্কে বা পশ্চিমবঙ্গবাসীর সম্পর্কে ভারতীয় জনতা পার্টির নেতাদের এই কুৎসিত বক্তব্য। আমরা এর তীব্র নিন্দা করছি। এরা বাংলার ঐতিহ্য, বাংলার মর্যাদা, বাংলার নোবেল পুরস্কার পাওয়া থেকে দেশের রাষ্ট্রপতি পদে যাওয়া, বাংলার স্বাধীনতা সংগ্রাম, বাংলার শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, সাহিত্য, এগুলো এরা জানে না। এরা জেনে শুনে অপমান করছে। এদের মূল উদ্দেশ্য শুধু বাংলাকে অপমান করা। বিজেপির আগের দিন সভাপতি তিনি স্বামী বিবেকানন্দর ফুটবল এবং গীতা পাঠ বিষয়টাই বুঝতে পারেননি। তিনি অল্প শিক্ষিত ইত্যাদি ইত্যাদি বলে স্বামী বিবেকানন্দকে অপমান করে বসলেন। এরপর আমরা দেখছি সেই নিয়ে যখন বিভিন্ন দিকে চর্চা হচ্ছে তখন এদের এই বক্তা, ভারতীয় জনতা পার্টির বক্তা, সেই ভারতীয় জনতা পার্টির বক্তা তিনি বলছেন, আমি আর একবার শুনিয়ে দিচ্ছি অংশটা। अभी अगर आप कोई दक्षिण भारत के सूबे में जाएंगे, राज्य में जाएंगे, तो वहाँ आपको मिलेगा कोई आपका बर्तन मांज रहा है, कौन हो भाई, मैं बंगाल से आया हूँ। कोई आपका घर में पूछा लगा रहा है, कट्टा लगा रहा है, कहाँ से आए हो भाई, बंगाल से आया हूँ। ये कोई बुरी बात है। বাংলার দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে যেসব অসংগঠিত ক্ষেত্রে শ্রমজীবী মানুষ বিভিন্ন বাড়িতে কাজ করেন তাদের কত নিচু চোখে এরা দেখে, এটা হচ্ছে তাই। আর দুই হচ্ছে বাঙালিকে ভিন রাজ্যের বাড়ির পরিচারক এই শব্দটা বলছেন। বাঙালিকে বলছেন ভিন রাজ্যে বাড়ির পরিচারক। এটা বলছে কে? বিজেপির মুখপাত্র। আমরা তীব্র নিন্দা করছি। দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বিভিন্ন মেধা সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে, পদগুলোতে, সেটা রাজনীতি হতে পারে, শিক্ষা হতে পারে, বিজ্ঞান হতে পারে, গবেষণা হতে পারে, উচ্চশিক্ষা হতে পারে, বিভিন্ন দপ্তরের কাজকর্ম হতে পারে, সমস্ত জায়গায় বাঙালিরা নেতৃত্ব দিচ্ছেন। মহাকাশ গবেষণা থেকে শুরু করে অন্য সমস্ত রকম পদক্ষেপে বাঙালিরা নেতৃত্ব দিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালিকে ভিন রাজ্যের লোকের বাড়ির পরিচারক, বাঙালি মানে শুধু ঘর ঝাড়পোছ করে আর বাসন মাজে, এই কথাটা বলার সাহস বিজেপি পেল কি করে? বিজেপির নেতারা মন প্রাণ থেকে বাংলাকে ঘৃণা করেন, বাঙালিকে ঘৃণা করেন, বাংলার প্রতি তাদের একটা বৈষম্যমূলক প্রতিহিংসা পরায়ণ আক্রোশ কাজ করে। আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ করছি এবং আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে বাংলার মনীষী থেকে শুরু করে বাংলার আমজনতাকে যেভাবে অপমান করে চলেছে দিনের পর দিন ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের মানুষ তা কোনো অবস্থায়
বরদাস্ত করবেন না। এর যথাযোগ্য জবাব ভোটের বাক্সে মানুষের চেতনা দিয়ে যে প্রতিবাদ, সেটা বিজেপি দেখতে পাবে। আমরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা লাগাতার চলছে। কখনো বিবেকানন্দকে বলা হচ্ছে অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে, বোলপুরকে, বিশ্বভারতীকে সেখানে একটা নেতিবাচক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দেওয়া হচ্ছে। আর এখানে এত বড় সাহস, বলছে সারা দেশে বাইরের রাজ্যে বাঙালিরা শুধু পরিচারক, বাড়ির কাজ করে শুধু বাঙালিরা শুধু বাসন মাজে। আমি আবার বলছি, এই যে কাজ যারা করেন, অর্থাৎ বাড়ির পরিচারকের কাজ বা বাসন মাজার কাজ, এ তো ছোট কাজ নয়। তুমি বাঙালিকেও ছোট করছো, বাঙালির মেধাকে অসম্মান করছো, বাঙালির শিক্ষা গবেষণা তুমি ইনসাল্ট করছো। আবার তার সঙ্গে যে অসংগঠিত শ্রমিকরা, যে অসংগঠিত ক্ষেত্রের মানুষ বিভিন্ন বাড়িতে কাজ করে, তার পেশাকে তোমরা অপমান করছো। অর্থাৎ একটা জমিদারি মানসিকতা, যেটা পুরোপুরি বঙ্গ বিরোধী। আমরা বিজেপিকে ক্ষমা চাইতে হবে, বিবেকানন্দ ইস্যুতে ক্ষমা চাইতে হবে। বাঙালিকে ভিন রাজ্যের পরিচারক বলা হচ্ছে, সেখানে ক্ষমা চাইতে হবে। আমরা স্ট্রংলি এর আপত্তি করে বিজেপির ক্ষমা চাওয়া দাবি করছি। শিক্ষার অভাব না পরিকল্পিতভাবে এটা পরিকল্পিত। ওরা ভেতর থেকে বাংলাকে ঘৃণা করে। বাংলার যে পরাজিত হয়েছে সেটা ওরা গ্রহণ করতে পারে না, সেই জন্য বঙ্গবাসীকে তারা ঘৃণা করে। সেই জায়গা থেকে সবসময় একটা ছোট করব, অপমান করব। আরে বাংলা স্বাধীনতা সংগ্রাম তো বাংলা দেখিয়েছে কাকে বলে। কোথায় ছিলে বাকি রাজ্যের অধিকাংশ রাজ্য, কোথায় ছিল? স্বাধীনতা সংগ্রামে রক্ত তো বাংলা দিয়েছে। নবজাগরণ, বাংলার নবজাগরণ, ভারতের নবজাগরণ ঘটিয়েছে। কে করেছে? বাংলা করেছে। আজকে একের পর এক বাংলার মনীষী, তারা দেশের মনীষী রূপে পূজিত হন। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাকে, বাংলার লোকেরা অন্য রাজ্যে শুধু বাসন মাজতে যায়, এত বড় কথা বলার সাহস ভারতীয় জনতা পার্টি পায় কি করে? তার কারণ ওই দলটার শ্বাস প্রশ্বাসে বাংলা ও বাঙালির বিরোধিতা, বাংলা ও বাঙালিকে অসম্মান করা। এই কারণে আমরা ওদের বহিরাগত পরিযায়ী বলি। যারা সারা ভারতবর্ষে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান, একের পর এক মেধা সম্পদ নির্ভর প্রতিষ্ঠান, একের পর এক বিজ্ঞান প্রতিষ্ঠান, একের পর এক ক্রীড়া প্রতিষ্ঠান, একের পর এক বিভিন্ন সব জায়গায় নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন বাংলা ও বাঙালিরা। তো সেটা তারা দেখতে পাচ্ছেন না। তার বদলে বাঙালি বাইরে শুধু বাসন মাজে আর লোকের বাড়ি ঝাড়পোছার কাজ করে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। বাংলাকে এইভাবে ছোট করা, অসম্মান করা, বাংলার কৃতিত্বকে, বাংলার মেধাকে অসম্মান করা, আবার অসংগঠিত যে কর্মীরা রয়েছেন তাদের পেশাকে অসম্মান করা, আমরা দুদিকেই আমরা বিজেপির এই দৃষ্টিভঙ্গির করা নিন্দা করছি। সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছেন, তারপরে দেখা গেল বিজেপির সর্বোচ্চ নেতৃত্বরা রাজ্যে এলেন, কিন্তু বিবেকানন্দ নিয়ে বাংলা বা ভারতবর্ষের একটা সেন্টিমেন্ট রয়েছে, সেখানে কোন রকম ভাবেই ক্ষমা চাওয়ার কোন জায়গা। তার কারণ হচ্ছে বিজেপি দলগতভাবে বাংলাকে হিংসা করে, বাংলা সম্পর্কে তারা নেতিবাচক ভূমিকা পালন করে, বাংলাকে অসম্মান করে, বাংলার ভোটে হার তারা সহ্য করতে পারে না। সেই কারণে সুকান্ত মজুমদার তিনি বিবেকানন্দকে অপমান করলেও তার দলের বড় নেতারা দুঃখ প্রকাশ করেন না, ক্ষমা চান না। তারা বাংলা এবং বাংলার মনীষীদের এই লাগাতার অপমান, সেটা তারা চান এবং তারা সেটা মন থেকে করেন। সুকান্ত মজুমদার কালকে বলেছেন যে আমি ওরা যেটা নিয়ে বলছে তার আগের 4 লাইন পরের 4 লাইন শোনা,
তাহলে পরিষ্কার হয়ে যাবে আমি কি বলবো। দেখুন, এটা পুরোটাই আমরা টিভির চ্যানেলগুলোতে শুনেছি। তো সুতরাং তার আগের 4 লাইন এবং পরের 4 লাইন যদি প্রাসঙ্গিক হতো তাহলে টিভি চ্যানেলগুলো নিশ্চয়ই শোনাতো। আমরা তো সুকান্ত মজুমদারের বক্তব্য শোনার জন্য বিজেপির কর্মসূচিতে গিয়ে দাঁড়িয়েছিলাম না। সংবাদ মাধ্যম তার মধ্যে থেকে যতটা প্রাসঙ্গিক বলে মনে করেছে ততটা দেখিয়েছে। অল্পবিদ্যা ভয়ঙ্করী, যারা গীতা ছেড়ে ফুটবল খেলার কথা বলে, এসব কি কথাবার্তা। আসলে সুকান্তবাবুরা বুঝতেই পারেননি স্বামী বিবেকানন্দ ফুটবলের কথাটা বলেছিলেন কেন। গীতা পাঠের সঙ্গে ফুটবল খেলার এই যে রিলেট করেছিলেন, কেন করেছিলেন, এটা যদি সুকান্ত মজুমদার বুঝতেন তাহলে তিনি এই অপকর্মটি করতেন না। অমিত শাহ নিজে বলছেন সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানী নাম রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এগুলো সব শিখিয়ে দেয়া। সত্যজিৎ রায়ের বাকি 4টে সিনেমার নাম বলতে পারবেন অমিত শাহ? সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখেছেন, যে ছবিটা দিয়ে ভারতীয় ছবির কার্যত বিশ্বায়ন, পথের পাঁচালী দেখেছেন অমিত শাহ? তো সুতরাং কে কোন চিরকুট গুঁজে দিচ্ছেন, তো অমিত শাহ এটা জেনে রাখলে ভালো করবেন। সত্যজিৎ রায় যে মানসিকতা নিয়ে ছিলেন, তিনি হীরক রাজাকে নিয়ে বই করেছিলেন। ছবিটা ছিল হীরক রাজাকে নিয়ে। তো হীরক রাজা কে? হীরক রাজা নরেন্দ্র মোদী। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, নিজের একটা মূর্তি বসিয়েছিল। আর নরেন্দ্র মোদী গুজরাটে নিজের নামে স্টেডিয়াম করে দিয়েছে। তো এই যে হীরক রাজার সঙ্গে সমস্ত মিল, তো সেগুলো তো নরেন্দ্র মোদীর রয়েছে। তো সুতরাং অমিত শাহ, এই সত্যজিৎ রায় কে একটা চিরকুট লিখে দিল, এদের এই চিরকুটের উপর দাঁড়িয়ে বক্তৃতা করলে কিন্তু তিনি আর মুখোমুখি কোনো প্রশ্নের জবাব দিতে পারবেন না। পথের পাঁচালী দেখেছেন, হীরক রাজার দেশে দেখেছেন। হীরক রাজার দেশে দেখলে বুঝতে পারতেন আপনার বসের সঙ্গে হীরক রাজার কত মিল, কত মিল, কত মিল। রাজ্যে এসে অমিত শাহ বলে গেছেন সিএ নিয়ে সংসদে আইন পাস। কৃষককে যেভাবে হীরক রাজা দমন পীড়ন করেছিলেন সত্যজিৎ রায়ের বইতে, তাতে বেআইনি কৃষি বিরোধী কৃষি আইনের বিরুদ্ধে দেশের কৃষকদের 1 বছর দিল্লিতে উপকণ্ঠে বসে থাকা, এটার সঙ্গে হীরক রাজার দেশের মিল আছে। এটার সঙ্গে হীরক রাজার দেশের মিল আছে, যেখানে পরিযায়ী শ্রমিকরা রাস্তায় মৃত্যু হয় আর লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে প্রাসাদের মতো সেন্ট্রাল ভিস্টা হয়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যেসে সিংহাসনে চড়ে। এগুলো একেবারে হীরক রাজা নরেন্দ্র মোদী সমার্থক হয়ে রয়েছেন হীরক রাজার দেশে সিনেমাটিতে। ফলে অপব্যাখ্যা করার আগে সিনেমাটা দেখতে হবে, বিষয়বস্তু বুঝতে হবে এবং শেষে মানতে হবে যে হীরক রাজার দেশের সঙ্গে নরেন্দ্র মোদীর দেশের মিল আছে এবং 2024-এর ভোট হচ্ছে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। শোনা যাচ্ছে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে দল ইস্তফা দিতে নির্দেশ দিয়েছে। কাঁথি পুরসভার চেয়ারম্যান যেভাবে বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম করে নিজের আমার গুরুদেব ইত্যাদি এই ধরনের তার আমি যেটুকু দাঁড়িয়ে আছি ভজন করেছেন, সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আদৌ ভালোভাবে নেননি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নিচ্ছেন এবং তাকে ইস্তফা দিতে বলা হয়েছে। সুবল মান্না কিন্তু এখনো চিঠি পায়নি বলে দাবি করেছে। আমি এইটুকু বলতে পারবো না। আমি আজকে সকালে যেটুকু শুনেছি আমি শুধু সেটুকু জানালাম। এখন দলের বিষয় সবসময় চিঠিতে হবে কি না হবে সেটা আমি বলতে পারবো না। সেটা অনেকে মৌখিকভাবেও হতে পারে। কাউকে যদি তার সম্মানটুকু রেখে ইস্তফা দিতে বলা হয়, তাকে নিশ্চয়ই চিঠি দিলে সেটা বরখাস্ত হয়ে যায়। ওর ন্যূনতম সম্মানটা রাখার জন্যই ইস্তফা দিতে বলা হয়েছে। এখন কেউ যদি পদের মধু আঁকড়ে বসে থাকেন তাহলে তিনি দলের নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছেন, তার ব্যাপার। কিন্তু আমি যেটুকু জানি তাকে ইস্তফা দিতে বলা হয়েছে। ভারত জোড়ো যাত্রার পর ভারত ন্যায় যাত্রায় রাহুল গান্ধী আবার তিনি প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে এই পদযাত্রা করবেন। এটা তাদের কর্মসূচি এবং কংগ্রেস যেহেতু শেষ কয়েকটি নির্বাচনে সরকার
গড়া থেকে একটু দূরে থাকতে হয়েছে এবং সেই জায়গায় কংগ্রেসের নিজস্ব কিছু ক্ষত এবং ক্ষতি পূরণের জায়গা রয়েছে। সেই সব ভাঙা জায়গাগুলি মেরামত করতে রাহুল গান্ধী যদি কোনো কর্মসূচি নেবেন, সেটা তো তাদের দলের বিষয়। রাজ্যে এসে চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সিএ নিয়ে সংসদে আইন পাস হয়েছে, কেউই এই আইন আটকাতে পারবে না। এই আইন পাস হয়েছে তো সে বহুদিন হয়ে গেল। এই কুমির ছানার গল্প কদিন ধরে দেখাবে? কুমির ছানার গল্প কদিন ধরে দেখাবে? পাস হয়েছে অনেক দিন হয়ে গেছে, তারপর কি হলো? আইন ফ্রেম করা কোথায় গেল? আমরা এসব হতে দিচ্ছি না। রুটি কাপড়া আর মাকানের বদলে এইসব হবে, এসব আমরা হতে দিচ্ছি না। দেখা যাচ্ছে অমিত শাহ সোশ্যাল মিডিয়ার উপরে খুব জোর দিচ্ছেন এবং তিনি দাবি করছেন যে 35টা আসন পায়ের তলায় ওই ভার্চুয়ালি পাবে সবাই। ভার্চুয়াল টিম, ভার্চুয়াল লড়াই, ভার্চুয়ালি পাবে, আসলে তো পাবে না। তো আমাদের কি? তৃণমূল কংগ্রেসও সোশ্যাল মিডিয়ায় জোর দেয়, আজকের দিন দিতেই হবে, কিন্তু তার সঙ্গে তৃণমূলের ডোর টু ডোর নিবিড় জনসংযোগটা কোথাও বাদ যায় না। আমাদের প্রত্যেক বুথ কমিটি, আমাদের বুথের সৈনিকরা আছেন, সবাই মিলে সেখানে কাজ করেন। কিন্তু বিজেপির ক্ষেত্রে স্থানীয় কোনো ডোর টু ডোর নেই, পুরোটাই হচ্ছে গগনে 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 গগনে। সেই কারণে সংগঠন নেই বলেই ওদের এইসব করে বেড়াতে হয়। রাজ্য সরকার এসবে সঙ্গীত মেলা করে, দলীয়ভাবে বিজেপি সঙ্গীত মেলা করছে 20 জানুয়ারি, বলছেন যারা বঞ্চিত শিল্পী, যারা সুযোগ পান না রাজ্য সরকারের এই অনুষ্ঠানে, তাদেরকে নিয়ে সঙ্গীত মেলা করবে জিতেন্দ্র তিওয়ারি। দেখুন, সঙ্গীত মেলায় সবাই সুষ্ঠুভাবে সুযোগ পান। সঙ্গীত মেলারও তো একটা কাঠামো আছে, একটা সময় আছে। শিল্পী বেশি হয়ে গেলে সেখানে সমস্যা, কিন্তু সঙ্গীত মেলা অত্যন্ত সুষ্ঠুভাবে রাজ্য সরকার করেন এবং সেখানে প্রকৃত সঙ্গীত শিল্পীরা তাতে অংশগ্রহণ করেন। জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা, প্রতিশ্রুতিবান সঙ্গীত শিল্পী এবং বিভিন্ন ক্ষেত্রের যে শাখার সঙ্গীত শিল্পীরা রয়েছেন তারা অংশগ্রহণ করেন। তো এখন এদের গা জ্বলছে। এখন বিশিষ্ট রাগ সঙ্গীত শিল্পী জিতেন্দ্র তিওয়ারি আর বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভেন্দু অধিকারী যদি মনে করেন যে তারা একটা করবেন, গানের আসর বসাবেন, তো খুব ভালো। তো শুভেন্দু অধিকারীর জন্য 2024 সালে ভোটের পরের, রেজাল্টের পরের একটা অপূর্ব গান আছে, সেই গানটা আপনারা সঙ্গীত মেলায় বাজিয়ে নেবেন। এটা শুধু শুভেন্দু অধিকারীর জন্য। খেয়ে যে লাথি ল্যাং, ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল। এই গানটা গেয়ে রাখুন, 24-এর পরে কাজে দেবে। 20 জানুয়ারি বাবুঘাটে এটা উদ্বোধন হবে। ও বিসর্জনের আগে স্টেজ, বাবুঘাট অব্দি নিয়ে যাচ্ছে, তারপর দল শুদ্ধ বিসর্জন। তবে গতকাল অমিত শাহ যেটা বলছেন যে স্টিকার রাজনীতি বাংলায় আর চলবে, সোশ্যাল মাধ্যমে যারা ছিল তাদেরকে নিয়ে বলছে স্টিকার রাজনীতি চলবে না। সঙ্গে তিনি এটাও ভালো করে বলে দিয়েছে বেসরকারি সংস্থার সাহায্য নিচ্ছে এবার বিজেপি যা ইচ্ছা করুক। 2021 সালে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি সর্বশক্তিতে এসে ঝাঁপিয়ে পড়ে ডেলি প্যাসেঞ্জারি করেও গোহারা হেরেছে। ফলে ওরা কি করলো, ওরা কি বলল, কাদের সাহায্য নিল, কাদের সাহায্য নিল না, ফলে আমাদের সেখানে কিছু আসে যায় না। যতবার লড়বে ততবার হারবে। রিসেন্ট একটা দেখা যাচ্ছে যে সোশ্যাল মাধ্যমে নির্মমতা বলে একটা পেজ তৈরি হয়েছে এবং সেখানে লেখা হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে জানতে গেলে রিংটোন ডাউনলোড করুন। আর কিন্তু পয়সা দিয়ে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাকাউন্ট করে তো তারা করবে। আমরা আমাদের তৃণমূলকে দেখার জন্য, তৃণমূলের ভালো কাজ পাওয়ার জন্য কাউকে সোশ্যাল মিডিয়ায় বেশি নির্ভর করতে হয় না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষ জানেন কারুর কন্যাশ্রী, কারুর রূপশ্রী, কারুর স্বাস্থ্যসাথী, কারুর লক্ষ্মীর ভাণ্ডার তারা সরাসরি নিজেদের হাতে পান, হৃদয়ে দিয়ে সেটা অনুভব করেন। তার জন্য বিজেপির মতো বিভিন্ন নামে বকলমে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হতে হয় না। মোবাইলে রিংটোন ডাউনলোড, এটা আবার নতুন একটা পদক্ষেপ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা ইচ্ছা করুক, যাদের বেস নেই, মাটির সঙ্গে যোগাযোগ নেই, মাটিতে পা নেই, বাড়ি টু বাড়ি যোগাযোগ নেই, তাদের আমাদেরও সোশ্যাল মিডিয়া আছে, তাদের কাজ হচ্ছে ভ্যালু অ্যাড করা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলন এই সমস্ত মিলিয়ে যে মানুষের অভিজ্ঞতা হচ্ছে সেটা রিফ্লেকশন ঘটানো। আর বিজেপির ক্ষেত্রে গ্রাউন্ড লেভেলে কোনো কাজ নেই, শুধুমাত্র ওপরে মিথ্যা গল্প রটানোর জন্য কাজ, মানুষ সেটা ধরতে পারে। সত্যজিৎ কালকে অমিত শাহ বলেছেন সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানী। রাম মন্দির উদ্বোধন ইতিমধ্যে সীতারাম ইয়েচুরিরা জানাচ্ছেন তারা যাবেন না, তৃণমূল কংগ্রেসের অবস্থান খামকা যাবে কেন? এসব কথা আসছে কোথার থেকে? এ নিয়ে তো কোনো আলোচনার কোনো অবকাশ নেই। যখন যা স্পষ্টভাবে বলার সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন। রাম, তাকে সবাই শ্রদ্ধা করেন, কিন্তু রামকে ভোটের বুথের এজেন্ট হিসেবে ব্যবহার করে বিজেপি যে ধর্মীয় আবহটা তৈরি করতে চায়, রামকে নিয়ে পলিটিক্যাল মার্কেটিং, সেটাই আমাদের আপত্তি আছে। এর বাইরে ভগবান রামকে সবাই পুজো করে, তার সঙ্গে বিজেপির কি সম্পর্ক? প্রাপ্ত বসু শ্রী চৈতন্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা এনেছেন। হ্যাঁ, একদম ঠিক কাজ করেছেন। তার কারণ হচ্ছে শ্রীচৈতন্যদেবের যে সংস্কৃতি, তার যে কর্মপদ্ধতি, মানুষ সব শ্রেণীর মানুষকে একসঙ্গে নিয়ে যে মিছিল করার যে প্রবণতা, এগুলোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির প্রভূত মিল পাওয়া যায়। সেই জায়গা থেকেই প্রাপ্ত বসু ব্যাখ্যা করেছে। অমিত শাহ বলছেন পশ্চিমবঙ্গের আত্মার উপর অত্যাচার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার। ভারতবর্ষের আত্মার উপর অত্যাচার করে চলেছে বিজেপির সরকার। তো এটা তো ভোটটা আসছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের, ভোটটা বিধানসভা ভোট হচ্ছে না। বিধানসভা ভোট হয়েছিল, বিজেপি হেরে গেছে, সিপিএম কংগ্রেস শূন্য, বাংলার মানুষ মমতাদিকে দায়িত্ব দিয়েছে সরকার চালাবার। ভোটটা আসছে কেন্দ্রীয় সরকারের, সেই জায়গায় ভারতবর্ষের মানুষ বিজেপি সরকারের অত্যাচারে বিরক্ত এবং বিজেপি সরকারকে ভারতবর্ষের ক্ষমতা থেকে বিতাড়িত করতে মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অনুপম হাজরাকে কাল বরখাস্ত করা হলো, তিনি আবার আজকে বলেছেন যে কোনো নাকি থেকে বলা হয়েছে সব ঠিকঠাক থাকলে আবার আগের মতো ফিরিয়ে দেওয়া হবে, সব পথ ফিরিয়ে দেওয়া হবে। উনি ঠিক করবেন, ওনার ব্যাপার। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক, এটা কত বড় ব্যাপার। এখন তাঁর দোকান খোলা থাকবে না দোকান উঠে যাবে না দোকান বন্ধ করবেন, তিনি বুঝবেন, তিনি তার দোকানের মালিক। যাদবপুরে যে ঘটনা ঘটছে, পড়ুয়ারা এই ডিগ্রির বৈধতা নিয়ে তারা একটা যাদবপুরে কোনো পড়ুয়ার উপর যেন কোনো হয়রানি না নেমে আসে, সেখানে মাননীয় রাজ্যপাল যে রাজনীতি করছেন সেটা তীব্র বিরোধিতা করছি। তিনি তার নিজের ইগো রাখতে গিয়ে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া গাইডলাইনের বাইরে যাচ্ছেন এবং এমনভাবে তিনি কিছু পদক্ষেপ নিচ্ছেন যারা পড়ুয়ারা তাদের স্বীকৃতিটা পেলেন সেটা জট পাকতে পারে বলে কোনো কোনো মহল থেকে একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আমরা বারবার বলতে চাই যে পড়ুয়াদের উপর কোনো রকম হয়রানি আসুক, এরকম কোনো পদক্ষেপ যেন রাজভবন না নেয়। বিহারে দেখা যাচ্ছে যে 4 লাখ চুক্তি